গতকাল রাতেই আমাদের লাইভ অনুষ্ঠান ভোটের হাওয়া চলতে চলতেই আমাদের নিউজ রুমে একটি খবর এলো যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছে। আমরা পরে খবর নিয়ে জানলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তার মাথা ফেটে রক্ত বেরোয়। এরকম একটা খবর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল এবং তাকে এসএসকেএম এ ভর্তি করা হয়। তাকে ডাক্তাররা দেখছেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সমস্ত তৃণমূলের পদাধিকারীরা সেখানে আছেন সরকারি আমলা, পুলিশ কর্তারা। তবে এই মুহূর্তে খবর সকাল 8টায় আপনাদেরকে যে খবর দিচ্ছি তার অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। আমরা এবার চলে আসব আজকের অনুষ্ঠানে নজর কাড়া কেন্দ্র তমলুক। তমলুক কেন নজর কাড়া হয়ে উঠেছে, কেন তমলুকের লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি, আজকে কিন্তু আমরা ভোটের হাওয়া অনুষ্ঠানে আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে নজর কাড়া কেন্দ্র তমলুক। কেন তমলুক নজর কাড়া হয়ে উঠলো সে নিয়ে একটু বিশদে বলা দরকার। দেখুন, তমলুকে এখনো সরকারিভাবে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, তবে সেখানে প্রার্থী সম্ভবত হচ্ছেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং এই নিয়ে দেওয়াল লেখাও শুরু হয়ে গেছে। তিনি মোটামুটি প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থী ঘোষণা না হলেও। যাই হোক, তিনি প্রার্থী হচ্ছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য, সুপরিচিত নাম, সুবক্তা, আপনারা জানেন, আমাদের চ্যানেলেও বহুবার অসংখ্যবার এসছেন, আগামী দিনেও আসবেন। সেই দেবাংশু হচ্ছেন তৃণমূলের প্রার্থী। আর সিপিআইএম প্রার্থী করেছেন একজন ইউটিউবার কাম একজন জুনিয়র উকিল, তার নাম হচ্ছে সায়ন ব্যানার্জি। আজকে এই তিনজনের একটা লড়াই আমরা দেখতে চলেছি সম্ভবত তমলুকে। তমলুকে এই লড়াইটা কেন বেশি জমজমাট? তমলুক ছিল তৃণমূলের দখলে, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে এখান থেকে সাংসদ হয়েছিলেন, ভালো ব্যবধানে জিতেও ছিলেন। এইবার এই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে, এবং এই দিব্যেন্দু অধিকারীর পরিচয়, প্রথম এবং শেষ পরিচয় তিনি শুভেন্দু অধিকারীর ভাই, এবং শুভেন্দু অধিকারীর ভাই তমলুকে টিকিট পাচ্ছেন না। শুভেন্দু অধিকারীর আরেক ভাই সৌমেন্দু অধিকারী, তিনি টিকিট পাচ্ছেন কাঁথি থেকে। এটাকে পরিবারতন্ত্র বলে কিনা আপনারা ঠিক করবেন, আমরা সে নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় তমলুক। তমলুকে এই তিন প্রার্থীর মধ্যে তুল্যমূল্যভাবে কে কতটা এগিয়ে আছে, কে কোন দিকে এগিয়ে আছে সেটা একটু জেনে নেওয়া দরকার। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই অভিজিৎ গাঙ্গুলি, তিনি বিজেপিতে গিয়েছিলেন, মানে বিজেপিতে প্রার্থী হচ্ছেন বলে প্রচার শুরু করে দিয়েছেন, দেওয়াল লেখা হচ্ছে। এই অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারকের পদে থাকাকালীন তিনি নিজেই স্বীকার করেছেন তিনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন, বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছে। অর্থাৎ তিনি বিচারক হয়েও একটা রাজনৈতিক দলের সাথে গোপনে যোগাযোগ রেখেছেন। এটা কতটা নৈতিক, কতটা অনৈতিক, সেটা নিশ্চয়ই তমলুকের মানুষ বিচার করবেন, আপনারাও করবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এইরকম একটা বিচারপতি যার কোনো স্থিরতা নেই, যাকে ইন্টারভিউ দিতে গিয়ে আমরা দেখেছি যিনি মানুষকে যারা কল করছেন 24 ঘন্টার ইন্টারভিউতে, মৌপিয়া নন্দী ইন্টারভিউটা নিচ্ছিলেন, এবং অত্যন্ত একটা সমৃদ্ধ ইন্টারভিউ দেখেছি মৌপিয়া নন্দীর ইন্টারভিউটা। যারা দেখেননি তারা 24 ঘন্টার ইউটিউব পেজে গিয়ে দেখে নিতে পারেন, সমৃদ্ধ হবেন নিঃসন্দেহে। যাই হোক, মৌপিয়া নন্দী প্রশ্ন করছেন এবং কলাররা প্রশ্ন করছেন, কাউকে বলছেন অশিক্ষিত, কাউকে বলছেন মূর্খের মতো কথা বলছেন। তো একজন প্রার্থী তিনি যদি তার ভোটারদের, কে যারা ভোট দেবেন তাদেরকে যদি এরকম মূর্খ, অশিক্ষিত ইত্যাদি ইত্যাদি বলতে থাকেন, তাহলে তার পক্ষে কতটা মানুষ যাবেন আমাদের জানা নেই। এই অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে বিস্তর অভিযোগ তৃণমূল আগেও করেছে। তিনি নাকি রাজনৈতিক বায়াসড হয়ে বিভিন্ন রকম রায় দিয়েছেন। তারপরে দেখা গেল তিনি নিজেই বিজেপির সাথে যোগাযোগ করেছেন, বিজেপিও তার সাথে যোগাযোগ করেছে। তো এই রকম একটা অবস্থায় তৃণমূলের অভিযোগকেই তিনি সত্যতা প্রমাণ করে দিয়েছেন। এই নিয়ে গতকাল বিকেলবেলা 5টায় আমরা একটা বিশেষ বোনাস এপিসোড করেছিলাম শতরূপ ঘোষের একটা বক্তব্য দিয়ে, এবং প্রচুর ভাইরাল হয়েছে সেই বক্তব্য।
আপনারা যারা দেখেননি শতরূপের বক্তব্যটা, এই অনুষ্ঠানের পরে অবশ্যই দেখে নেবেন। শতরূপ অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে বিস্ফোরক কিছু কথাবার্তা বলেছেন এবং যৌক্তিক কথাবার্তা বলেছেন। সেটা দেখে নিলে আপনাদের মনে হয় এই এপিসোডটা বুঝতে আরো সুবিধা হবে। যাকে আমরা বলছিলাম অভিজিৎ গাঙ্গুলির কথা। এই অভিজিৎ গাঙ্গুলি একটু ফুটেজ খোর, এটা আমার কথা না, এটা বলছেন শতরূপ ঘোষ। তিনি নাকি ফুটেজ খোর। হ্যাঁ, এটা আমরা দেখেছি। তিনি প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন, আর যারা এরকম প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন সেই মানুষগুলো আমরা দেখেছি রাজনীতিতে এসে সফলতার থেকে ব্যর্থতাই তাদের বেশি জুটেছে। এটা আমরা চোখে দেখেছি, এর আগে অনেক দেখেছি, অনেক নেতাদের দেখেছি যারা ফুটেজ খোর হতে গিয়ে নিজেদের ক্যারিয়ারটাই 12টা বাজিয়ে দিয়েছে। অসংখ্য মানুষ আছে। যাকে অভিজিৎ গাঙ্গুলি ফুটেজ খোর, অভিজিৎ গাঙ্গুলি ফুটেজ খ্যাপা, অনেকেই অনেক রকম বিশেষণ দিচ্ছেন, আমরা সেই বিশেষণ দিতে চাই না। তবে এটা নিশ্চয়ই বলতে চাই যে একজন সমাজের একেবারে উপরতলায় থাকা মানুষ, তিনি তমলুকের মতো একটা আধা শহর এবং গ্রামাঞ্চলে গিয়ে কতটা মানুষের কাজ করবেন সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে। সন্দেহ থাকছে আমাদের, যেমন সন্দেহ থাকছে তমলুকের মানুষেরও তেমন। আপনারা জানেন আমরা সমীক্ষা চালাচ্ছি, সেই সমীক্ষায় আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তমলুকের নিয়েও কথা বলেছি। সেখানকার সাধারণ মানুষই সন্দিহান, যে মানুষটা গাড়ি থেকে নামেন না, যে মানুষটা এজলাস থেকে গাড়িতে উঠে সোজা বাড়িতে চলে যেতেন এবং বাড়ি থেকে নেমে তারপরে তিনি এজলাসে গাড়িতে উঠে আবার এজলাসে আসতেন, সে মানুষ কতটা আমাদের জন্য করবেন সে নিয়ে মানুষদের কিন্তু প্রশ্ন চিহ্ন আছে এবং অস্বাভাবিক কিছু না। তিনি মোটামুটি মানে একটা পত্রিকা বা একটা চ্যানেল গোষ্ঠীর তৈরি করা প্রোডাক্ট। আমি একদম স্পেসিফাই ভাবে বলি, একদম স্পেসিফিক ভাবে বলি, সেটা হচ্ছে তিনি হচ্ছেন আনন্দবাজারের দেখানো একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো একটা মানুষ। বিচারক অনেকেই আছেন, তারা প্রত্যেকেই নমস্য, প্রত্যেকের কথাই আমাদের শিরোধার্য। কিন্তু এই বিচারক যার কথা বলা হচ্ছে, প্রাক্তন বিচারক, এই বিচারককে মাসিহা বা ভগবান বানিয়ে দিয়েছে এই আনন্দবাজার গোষ্ঠী। আনন্দবাজার গোষ্ঠীর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বাঘ না তিনি বিড়াল, সেটা তো আমরা নির্বাচনের পরেই দেখতে পাবো। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচারে দৌড়ের দিকে যদি দেখেন, দেবাংশু ভট্টাচার্য অনেকটা এগিয়ে আছে। আমরা দেবাংশু সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে বলতে চাই সায়ন ব্যানার্জির কথা। সায়ন ব্যানার্জি কে? সায়ন ব্যানার্জি মূলত একজন জুনিয়র লয়ার এবং তিনি একজন ইউটিউবারও বটে, আমাদের মতন ইউটিউবটাও করেন। এবং ইউটিউবে তার বক্তব্যগুলো আপনারা যারা শুনেছেন বা শোনেননি তাদেরকে বলে রাখি, মূলত তার সমস্ত অভিযোগের তীর সবকিছু কিন্তু তৃণমূলকে ঘিরে। তাকে বিজেপি বিরোধী বক্তব্য রাখতে আমরা খুব কম দেখেছি। সায়নদীপ একজন ইউটিউবার, আমরা তার সাফল্য কামনা করি ইউটিউবার হিসাবে, কিন্তু তিনি কতটা সফল হবেন কতটা হবেন না সে নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আসন তমলুক। এই তমলুক আসনটাকে একটু ভালোভাবে বুঝে নিই আমরা। এই তমলুক আসন দীর্ঘদিনের পুরনো ইতিহাস। তমলুকের ইতিহাস হচ্ছে একটা রাজনীতির লড়াইয়ের ইতিহাস। বহু রাজনীতিক লড়াইয়ের সংগ্রামী সাথীকে আমরা পেয়েছি এই তমলুক থেকে। সেই তমলুকে একেবারেই অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব বিজেপির হয়ে প্রার্থী হয়েছে। এখানে অভিজিৎ গাঙ্গুলি হয়েছেন বিজেপির প্রার্থী, হয়েছেন মানে হতে চলেছেন সম্ভবত, কারণ তাকে নিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, তিনি প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু সরকারি ঘোষণা হয়নি। এখানে মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব তমলুকের আসনে কতটা দাঁত ফোটাবেন আমরা এই মুহূর্তে হয়তো বলতে পারছি না, কিন্তু যেটা বলতে পারছি সেটা হচ্ছে সায়নদীপের কথা। এখানে সায়নদীপ হয়েছেন প্রার্থী, সায়নদীপ নাম মার্জনা করবেন, সায়ন ব্যানার্জি হয়েছেন সিপিআইএম এর তরফ থেকে প্রার্থী।
সিপিএম এর এই তরুণ প্রার্থীদের নিয়ে আমার একটু বক্তব্য আছে। সেটা হচ্ছে, দেখুন, সিপিএম যখন মধ্যগগনে, যখন তারা একের পর এক লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা একের পর এক জায়গা দখল করে চলেছে, তখন তারা এইসব তরুণ তুর্কি প্রার্থীদের সামনে আনেনি, তরুণ তুর্কি মুখকে সামনে আনেনি। তখন একচেটিয়া পাকা চুলের সর্দারেরাই কিন্তু রাজত্ব করে গেছে। যখন তাদের মানে পড়তির দিক, যখন তারা সর্বত্র হারছে, তখন তারা এই সায়নকে, কোথাও হয়তো শতরূপকে, কোথাও হয়তো দীপশিতাকে, কোথাও হয়তো মীনাক্ষীকে এরকম একটা দাঁড় করিয়ে বলতে চাইছে আমরা নতুন যৌবনের ঋতু। কিন্তু এটা বললে তো আর হয় না, কারণ যখন জেতার সম্ভাবনা ছিল তখন ক্ষীরটা খেয়ে গেছেন বুড়ো চুলের মানে পাকা চুলের সর্দার বুড়োরাই, আর এখন যখন হারছে তখন এগিয়ে দিচ্ছে এসব তরুণ মুখকে। এসব তরুণ মুখ হারতে হারতে তাদের মনোবলটাই তো ভেঙে যাবে এক সময়, তারা জেতার অভ্যেসটাই তো আর থাকবে না তাদের। তাই এখানে যেখানে হারার সম্ভাবনা বেশি সেইখানেই তরুণ মুখকে আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন শ্রীরামপুরকে সম্ভবত তারা টিকিট দিতে চলেছেন দীপশিতা ধরকে। দীপশিতা ধর শিক্ষিত মানুষ এবং তিনি পদ্মনিধি ধরের নাতনি। এটাকে পরিবারতন্ত্র বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু তিনি পদ্মনিধি ধর সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন ডোমজুড়ের, তার নাতনি। তিনি দাঁড়াচ্ছেন শ্রীরামপুর থেকে কার বিরুদ্ধে? কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে। বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে হারানো দীপশিতা ধরের পক্ষে কি সম্ভব? তাই এই রকম জায়গায় এই নতুন মুখদের দাঁড় করিয়ে কি প্রমাণ করতে চায় সিপিআইএম? যে তারা তরুণ মুখ দাঁড় করাচ্ছে, তাদের তরুণ ব্রিগেড তৈরি, নাকি তরুণ মুখকে দাঁড় করিয়ে হারাচ্ছে? সেটা সিপিএম নেতারা ঠিক করবেন, আর যারা আমাদের দর্শক তারা ঠিক করবেন। আমরা আলোচনা করছি তমলুক নিয়ে, নজর কাড়া কেন্দ্র তমলুক। এই নজর কাড়া কেন্দ্র তমলুকে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু যেহেতু আমাদের চ্যানেলে বহুবার এসছেন, তার সাথে পরিচয় রয়েছে এবং তাকে চিনেওছি খানিকটা। ছেলেটির মধ্যে অসম্ভব মনের জোর, অথচ শান্ত, নিষ্পৃহ, কিন্তু স্টিলের মতো শক্ত, যতটুকু আমরা দেখেছি। স্টিল যেমন ঠান্ডা এবং কি বলবো চকচকে, সবই ঠিক আছে, কিন্তু তার দৃঢ়তা মজবুত। এই ছেলেটি কিন্তু স্টিলের সাথেই তুলনীয়। অভিজিৎ গাঙ্গুলি ধারে বা ভারে হয়তো মিডিয়া প্রচারটা বেশি পাচ্ছেন, কারণ তিনি বিজেপির ক্যান্ডিডেট। বিজেপির ক্যান্ডিডেটকে মিডিয়া একটু বেশি প্রচার দেয়, এটা স্বাভাবিক। এছাড়াও তিনি প্রাক্তন বিচারপতি, তিনি বিভিন্ন রকম বিতর্কিত কথা বলতে বলতে তিনি আজকে বিজেপির নেতা হয়েছেন। তো যাই হোক, মিডিয়া ফুটেজটা তিনি হয়তো বেশি পাচ্ছেন, মিডিয়ার আলোটা তার গায়ে বেশি পড়ছে। আর চুপচাপ নিঃশব্দে কাজ করে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। শুধু তার রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে কথা বলছেন এমন নয়, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন ধীরে। তাই ধারে ভারে যতই এগিয়ে থাকুন অভিজিৎ গাঙ্গুলি আর ইউটিউবার সায়ন ব্যানার্জি, আমরা তার থেকে অনেকটাই এগিয়ে রাখতে চাই দেবাংশুকে। ফল কি হবে আমরা বলছি না, এখন এই মুহূর্তে বলাও সম্ভব না। কিন্তু প্রচারের দিক থেকে যদি দেখেন, দেবাংশু কিন্তু অনেকটাই নিঃশব্দে কিন্তু প্রচারের কাজটা করে যাচ্ছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে করছেন। এখানেই কিন্তু আমরা এগিয়ে রাখতে চাই দেবাংশুকে। ফলের কথা বলছি না, কিন্তু আমরা প্রচারের কথা বলছি। এমনিতেই তৃণমূলের হয়ে সেখানে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী, তাই এখানে তৃণমূলের সংগঠনটা ভালো। তবে শুভেন্দু অধিকারী বিজেপি জয়েন করার পর এখানে তৃণমূল সংগঠনে চির ধরেছে, ফাটল ধরেছে, একটা অংশ বিজেপিতে চলে গিয়েছে, এটা ঠিক। কিন্তু আর একটা বড় অংশ কিন্তু তৃণমূলেই রয়ে গিয়েছে, যারা দল বদলু নন, যারা দল বদলে বিশ্বাস করেন না, যারা মনে করেন এই তমলুকের মাটি হচ্ছে আন্দোলনের মাটি, যারা এই আন্দোলনকে পাথেয় করে তৃণমূলকে ভোট দিয়েছিলেন গত নির্বাচনে, তারা কিন্তু জাননি। এবং এরাই কিন্তু তৃণমূলের বড় শক্তি, দেবাংশু ভট্টাচার্যের বড় শক্তি, এর মধ্যে কোনো ভুল নেই। তাই এই আসনটা নজর কাড়া হয়ে উঠেছে এই ত্রয়ী লড়াইয়ে। ত্রয়ী বলবো না, এখানে লড়াইটা মোটামুটি দ্বিমুখী। অভিজিৎ গাঙ্গুলি বনাম দেবাংশু ভট্টাচার্য। সায়ন ব্যানার্জি, যিনি জুনিয়র উকিল কাম ইউটিউবার, তাকে আমরা ধর্তব্যের মধ্যে এই কারণে আনছি না, তিনি কতটা দাগ কাটতে পারবেন সে ব্যাপারে তিনিও সন্দিহান। সিপিএম তো সন্দিহান আছেই, কারণ সিপিএম যদি সেখানে জেতার মতন জায়গায় থাকতো সেখানে নিশ্চয়ই একজন শক্তপোক্ত প্রার্থী দিত, একেবারে একজন ইউটিউবারকে তুলে এনে প্রার্থী করতো না নিশ্চয়ই। যাকে সে কথা সিপিএম বুঝবে, সিপিএম এর আলোচনার বিষয়,
আমরা সে নিয়ে আলোচনা করব না। আমরা অনুষ্ঠানটা শেষ করব কয়েকটা কথা বলে, সেটা হচ্ছে যে এই যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল যে একটা ঝটকা দিয়েছে বিজেপিকে, সেটা বিজেপির বাকি প্রার্থী ঘোষণা না করাতেই বোঝা যাচ্ছে। প্রথম ক্ষেত্রে বিজেপি 20 জনের নাম ঘোষণা করলো, তার মধ্যে আসানসোলের প্রার্থী পবন সিং তিনি তার নিজের নামটা তুলে নিলেন, অর্থাৎ 19 জন প্রার্থী। বাকি রয়েছে কিন্তু এখনো অনেক, 23 জন প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে। আর তৃণমূল করলো কি, এক দফায় একবারে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করবে। আর 42 জন প্রার্থীর নাম ঘোষণা হতেই টালমাটাল হয়ে গেল বিজেপির সমস্ত হিসেব। এখন তারা প্রার্থী চয়ন করতে বাধ্য হচ্ছেন কে তৃণমূলের সাথে ঠিকঠাক ফাইটটা দিতে পারবেন। আগে যে প্রার্থী তারা ঠিক করেছিলেন সেখানটা কিন্তু অনেকটাই ঘেটে গেছে। আর সিপিএম কেও খানিকটা বেসামাল লাগছে এই কারণে মাত্র 16টা আসনে তারা প্রার্থী দিয়েছেন। কংগ্রেসও কয়েকটা আসনের প্রার্থীর কথা ঘোষণা করেছে, কিন্তু জোট হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না। সবচেয়ে মজার বিষয়, নৌসাদ সিদ্দিকী যিনি বেশ হুঙ্কার দিয়েছিলেন যে 3 লাখ ভোটে অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে হারাবেন, তিনি নিজে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না। তিনি ভয় পেয়েছেন না কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে হেরে যাওয়ার ভয়ে তিনি ডায়মন্ড হারবারে আর প্রার্থী হচ্ছেন না। অনুষ্ঠান শেষ করব, তার আগে বলি যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদের পাশে আছেন তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। যারা 100 টাকা বা তার বেশি প্রতি মাসে আমাদেরকে পাঠিয়ে আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিতে চান, তারা পাশের নাম্বারটিতে ফোন করুন 9830075869। এই নাম্বারে ফোন করে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেয়ে নিন, অথবা এই নাম্বারে 9830075869 এই নাম্বারেই আমাদের সরাসরি ইউপিআই করে দিতে পারেন 100 টাকা বা তার বেশি প্রতি মাসে। আর যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা বলে দেবো কিভাবে আপনারা আমাদেরকে বিজ্ঞাপন দিতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় আমাদের থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।